এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে 10,000 পুলিশ নিয়োগ হবে বললেন প্রধানমন্ত্রী। ডিসেম্বর আত্মসমর্পণের মাস, ডিসেম্বরেই সবাই আত্মসমর্পণ করে। ফেসবুকের প্রেমে পাকিস্তান থেকে শরীয়তপুরে যুবক, বিয়ের পর পাকিস্তান যাওয়ার প্রস্তুতি। ইরান যুদ্ধ এড়াতে মার্কিন সিনেটে $1.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা। সর্বশেষে জানাবো, নেশার টাকা দিতে অস্বীকার করায় সিরাজগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে 10,000 পুলিশ নিয়োগ হবে বললেন প্রধানমন্ত্রী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে 10,000 নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য আইন শৃঙ্খলা বাহিনীকে একটি পেশাদার বাহিনীতে পরিণত করা। একই সঙ্গে দুর্নীতি দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি। বুধবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগেই আমরা উল্লেখ করেছি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসেবে গড়ে তুলতে চাই এবং সেটির অংশ হিসেবে বর্তমান সরকার 10,000 নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকার কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না। আইন শৃঙ্খলার পাশাপাশি দুর্নীতি দমনের বিষয়েও সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা রক্ষাই সরকারের অগ্রাধিকার। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সম্পূর্ণভাবে পেশাদার হিসেবে গড়ে তুলতে চায়। তিনি বলেন, আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সাধারণ মানুষের নিরাপত্তাকে সরকারের প্রধান দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের অন্যতম চাওয়া হচ্ছে একটি নিরাপদ পরিবেশ। একজন কৃষক, শ্রমিক, শিক্ষক, ছোট ব্যবসায়ী যেই হোক না কেন, প্রত্যেক মানুষ চায় দিন শেষে নিরাপদে বাড়ি ফিরতে এবং পরিবার নিয়ে নিরাপদে চলাফেরা করতে। তিনি বলেন, জনগণের এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও পেশাদার হিসেবে গড়ে তুলতে চাই। ডিসেম্বর আত্মসমর্পণের মাস, ডিসেম্বরেই সবাই আত্মসমর্পণ করে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেও তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক একটি গণমাধ্যমে শেখ হাসিনার দেয়া সাক্ষাৎকার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি সাক্ষাৎকার দেখেছি যেখানে বলেছেন ডিসেম্বরে দেশে আসবেন, আত্মসমর্পণ করবেন। আমরা জানি ডিসেম্বর আত্মসমর্পণের মাস, ডিসেম্বরেই সবাই আত্মসমর্পণ করে। তো শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন কিনা, কবে আসবেন, এটা বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে। বুধবার জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলো শীর্ষক আলোচনা সভায় নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন। এই আলোচনা সভার আয়োজন করে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, গতকাল সরকারের জায়গা থেকেও স্পষ্ট করা হয়েছে যে শেখ হাসিনার আত্মসমর্পণের আসলে কোনো সুযোগ নেই। তিনি বলেন, তিনি আসবেন এবং তাকে আসা মাত্রই এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হবে এবং তার রায় কার্যকর করা হবে। আলোচনা সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার মামলার রায় যখন হচ্ছে, আপিল করার সুযোগ ছিল 30 দিন। সেই 30 দিনে শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই, ফলে শেখ হাসিনার মামলার রায় কোনো আপিলের সুযোগ নাই। এ বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলার সময় ওনার স্বভাবসুলভ একটা নোক্তা রেখেছেন, একটা ফাঁক রেখেছেন, সেটা হলো আপিল করা যাবে কিনা সেটা আইন দেখবে। তিনি বলেন, আপিল করা যাবে না। এ সময় 2024 সালের 15 জুলাইয়ের ঘটনাবলীর প্রসঙ্গ টেনে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ওই দিনের হামলাকারীদের তালিকা প্রকাশ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করতে হবে। একই সঙ্গে যেসব শিক্ষক ওই হামলাকে সমর্থন বা বৈধতা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন, জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শৃঙ্খলা বিভাগের প্রধান ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ।
জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। আলোচনার সভা শেষে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ফেসবুকের প্রেমে পাকিস্তান থেকে শরীয়তপুরের যুবক, বিয়ের পর পাকিস্তান যাওয়ার প্রস্তুতি। ফেসবুকে পরিচয় থেকে গড়ে ওঠা ৪ বছরের প্রেমের সম্পর্কের পর শরীয়তপুরের জাজিরা এসে বাংলাদেশে এক তরুণীকে বিয়ে করেছেন পাকিস্তানের লাহোরের বাসিন্দা মোজাম্মেল হোসেন, বয়স ২৬। নবদম্পতি শীঘ্রই পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মোজাম্মেল হোসেন পাকিস্তানের লাহোর থেকে সরাসরি জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের স্টাপলটন শিকদারকান্দি এলাকায় তার প্রেমিকা তানজিলা, বয়স ১৯-এর বাড়িতে আসেন। পরে স্থানীয় ইমামের মাধ্যমে শরিয়া অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার ১৫ জুলাই সরেজমিনে তানজিলার বাড়িতে গিয়ে মোজাম্মেল ও তানজিলার সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৪ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পরিচয় হয়। সেই পরিচয় থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তানজিলার মা আসমা আক্তার জানান, মোজাম্মেলের পরিবারের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তার পাসপোর্ট ও ভিসা যাচাই করা হয়েছে। মেয়ের বিয়ে এত দূরে হয় কিছুটা কষ্ট লাগলেও ছেলের পরিবার সম্পর্কে জানাশোনা থাকায় তারা আপাতত কোনো শঙ্কা দেখছেন না। তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, সাম্প্রতিক সময়ে বিদেশে বিয়ের প্রলোভন দেখিয়ে মানব পাচারের ঘটনা ঘটছে। তাই ছেলের পরিবারের সদস্যদের উপস্থিতি ছাড়া মেয়েটিকে পাকিস্তানে পাঠানোর বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন বলে তারা মনে করছেন। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালেহ আহমেদ বলেন, ঘটনাটির সম্পর্কে পুলিশ আগে অবগত ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইরান যুদ্ধ এড়াতে মার্কিন সিনেটে $1.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে আপত্তি জানিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে বার্ষিক প্রতিরক্ষা নীতি বিল আটকে দিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। এই বিলে $1.15 ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা ব্যয়ের প্রস্তাব ছিল। বুধবার 15 জুলাই রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ট্রাম্প প্রশাসন কোনো কংগ্রেসি অনুমোদন ছাড়া, কোনো স্পষ্ট কৌশল ছাড়া এবং যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পরিকল্পনা ছাড়াই এই যুদ্ধ শুরু করেছে। মঙ্গলবার সিনেটে বিলটির উপর ভোট হয়। পক্ষে পরে 50 ভোট, বিপক্ষে 46। তবে 100 সদস্যের সিনেটে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে প্রয়োজনীয় 60 ভোট না পাওয়ায় বিলটি আটকে যায়। ভোটের ফলাফল মূলত দলীয় রেখায় বিভক্ত ছিল। রিপাবলিকানদের মধ্যে শুধু সংখ্যাগরিষ্ঠ নেতা জন খুন নিয়ম অনুসারে না ভোট দেন, যাতে পরে পুনর্বিবেচনার সুযোগ থাকে। বাকি রিপাবলিকানরা সবাই বিলের পক্ষে ভোট দেন। ডেমোক্র্যাটরা আশঙ্কা করছেন, এত বড় প্রতিরক্ষা বিল পাশ করলে তা 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় শুরু হওয়া ইরান যুদ্ধের প্রতি কংগ্রেসের নীরব সমর্থন হিসেবে দেখা হবে। ভোটের ঠিক আগে ট্রাম্প প্রশাসন ঘোষণা করে যে তারা ইরানের সব বন্দরে আবার নৌ অবরোধ আরোপ করেছে এবং নতুন করে হামলা শুরু করেছে। ডেমোক্র্যাটরা আরও অভিযোগ করেন, সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতে ব্যয় কমানোর সময় ট্রাম্প প্রশাসন সামরিক খাতে মোট ব্যয় $1.5 ট্রিলিয়ন তুলে নিতে চাইছে। এনডিএএ এর $1.15 ট্রিলিয়ন পাশাপাশি আরও $350 বিলিয়ন বাজেট সমন্বয় প্রক্রিয়ায় অনুমোদনের চেষ্টা চলছে, যাতে ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়াই অর্থ বরাদ্দ সম্ভব।